আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এবছর অর্থাৎ 2024 এর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমরা 11 এ ভর্তি হবে তার জন্য সাবজেক্ট চয়েস করতে শুরু করেছো। এর মধ্যে তোমাদের 11 এর সিলেবাসটা অনেক দিন আগে থেকেই তোমরা হাতে পেয়েছো, তবে আজকে আমি সিলেবাসটাতে বাংলা করে বলে দেব যে তোমাদের কি কি বিষয়গুলো আছে এবং এখানে সমস্ত ব্যাপারটা আলোচনা প্রসঙ্গে অবশ্যই এটা প্রথমেই বলা দরকার, সেটা হচ্ছে ভূগোলের যে নতুন সিলেবাস তাতে 11এই বলো 12এই বলো যা নতুন সিলেবাস হয়েছে তাতে তোমাদেরকে কিন্তু অঙ্কে বেশ পোক্ত না হলে এবং কম্পিউটার ভালোভাবে না জানলে ভূগোল রাখা কিন্তু বেশ চাপের হয়ে যাবে। এছাড়াও বলবো যে আমাদের বেশ কিছু অনার্সের জিনিস এবং মাস্টার ডিগ্রির জিনিস তোমাদের এইচএস এর সিলেবাসে নামিয়ে আনা হয়েছে, ফলে তোমরা কিন্তু ভূগোল বিষয়টা নেওয়ার আগে আমি অবশ্যই ভয় দেখাচ্ছি না, কিন্তু তোমরা ব্যাপারগুলো আগে দেখে নাও, জেনে নাও, তাই জন্য আমার আজকের ভিডিওতে আসা। আচ্ছা, এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি কোর্স ইন জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11। এখানে অবজেক্টিভস অফ এইচএস জিওগ্রাফি কোর্স, আমি এটা নিয়ে ডিটেলস যাচ্ছি না। লার্নিং আউটকামস অফ এইচএস জিওগ্রাফি কোর্স এটাও বলছি না, আমি সরাসরি সিলেবাসে আসছি। দেখো এখানে প্রথমে ইউনিট 1 যেখানে তোমাদের ফুল মার্কস থাকবে 15, এটা হচ্ছে তোমাদের সেমিস্টার 1 এর মধ্যে ডিটেলস সেমিস্টার ওয়াইজ সিলেবাস ক্লাস 11 সেমিস্টার 1। আমি এটাও তোমরা আগেই দেখেছো, আমি শুধু জাস্ট বাংলা করে বলে দেবো যে কোন কোন ব্যাপারগুলো আছে। আচ্ছা, এখানে ফুল মার্কস হচ্ছে 15, তার মধ্যে যেটা ইউনিট 1 জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, এই যে চ্যাপ্টারটা সেটা সময় লাগবে আমাদের পড়াতে 3 ঘন্টা। এখানে থাকছে জিওগ্রাফির ডেফিনেশন, নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অর্থাৎ ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি এবং শ্রেণী বিভাগ। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি, প্রাকৃতিক ভূগোলের উদ্দেশ্য এবং বিষয়বস্তু। ইউনিট 2 এখানে আমাদের ক্লাস নিতে লাগবে 9 ঘন্টা, এটা আওয়ার্সে করা আছে 9 ঘন্টা। এখানে কি আছে অরিজিন অফ আর্থ, যেখানে যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত পুরানো যে মতবাদগুলো ছিল অর্থাৎ কান্টের থিওরি, এখানে জিন্স অ্যান্ড জেফ্রিসের থিওরি সেগুলো থাকছে। এছাড়া মডার্ন থিওরি অর্থাৎ আধুনিক তত্ত্বের মধ্যে থাকছে বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব। পরে ইউনিট 2তে 2 এর ভাগ যেটা অরিজিন অফ আর্থ 1 এর ভাগ ছিল, 2 এর ভাগে ইন্টেরিয়ার অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ, সেখানে সোর্সেস অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্থ ইন্টেরিয়ার, মানে আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে জানছি কিভাবে, সেই রিগার্ডিং ইনফরমেশনগুলো। অ্যাপ্লিকেশন অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থ ইন্টেরিয়ার, এই পৃথিবীর অভ্যন্তর ভাগকে ব্যাখ্যা করার জন্য সিসমোলজি অর্থাৎ ভূমিকম্প বিদ্যার প্রয়োগ। লেয়ারিং অফ আর্থ, পৃথিবীর স্তরবিন্যাস, এটাতে আমাদের মোট 9 ঘন্টা লাগবে। পরে আসছি ইউনিট 3তে জিওমরফিক প্রসেসেস, এর মধ্যে এন্ডোজেনিক প্রসেসেস অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া, তার ডেফিনেশন, কনসেপ্ট অ্যান্ড টাইপস, অন্তর্জাত প্রক্রিয়া সংজ্ঞা, তার ধারণা এবং তার ধরন। অগ্নি উৎপাতের ভলকানিসিটি ডেফিনেশন, কনসেপ্ট, কজেস অ্যান্ড টাইপস অফ ভলকানিসিটি অর্থাৎ অগ্নি উৎপাতের সংজ্ঞা, ধারণা, কারণ। এছাড়া অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস অর্থাৎ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ। গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ ভলকানোস, ভলকানো বা আগ্নেয়গিরির গ্লোবাল ডিস্ট্রিবিউশন, পৃথিবীব্যাপী বন্টন। আর্থকোয়েক থাকছে ভূমিকম্প, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ আর্থকোয়েক রিলেটেড অ্যাসপার্ট। কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অর্থাৎ কারণ এবং পরিণতি। মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড স্কেল, এই যে আর্থকোয়েক তার মেজারিং ইনস্ট্রুমেন্ট এবং স্কেল। গ্লোবাল আর্থকোয়েক প্রয়োজন, পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো উইথ স্পেশাল রেফারেন্সেস টু ইন্ডিয়া, তার মধ্যে ভারতের কোথায় কোথায় হয়। এছাড়া থাকছে সিকুয়েক, সমুদ্রকম্প এবং সুনামি। এক্সোজেনিক প্রসেস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, তার সংজ্ঞা, ডেফিনিশন, কনসেপ্ট অ্যান্ড টাইপস। বহির্জাত প্রক্রিয়া সংজ্ঞা, ধারণা, শ্রেণীবিভাগ।
এরপরে ইউনিট 4 সেখানে থাকছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এটা কিন্তু থাকবে ফুল মার্কস, এটা 15। আচ্ছা, ইউনিট 4-এ থাকছে পড়ানোর জন্য আমাদের 8 ঘন্টা কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, গ্যাসিয়াস, লিকুইড অ্যান্ড সলিড কম্পোনেন্টস অফ অ্যাটমসফিয়ার, যেটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, যেখানে বায়ুমণ্ডলের স্তরগুলো, তার বিভিন্ন যে উপাদান, গ্যাসীয় উপাদান, তার তরল উপাদান এবং কঠিন উপাদান, এছাড়া লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ উষ্ণতা তারতম্যের ভিত্তিতে, এবং এলিমেন্টাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ তাতে উপাদানগত যে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে আর উপাদানগত তারতম্যের ভিত্তিতে। এখানে মনে করিয়ে দিই, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে যেটা ট্রপোস্ফিয়ার অর্থাৎ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার হ্রাস বৃদ্ধির যে শ্রেণীবিভাগটা, আর একটা উপাদানগত অর্থাৎ হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার যেগুলো আমরা পড়েছিলাম, উপাদানের অনুপাত সমান থাকে, হেটেরোস্ফিয়ারের সমান থাকে না, সেই ভাগগুলো। আচ্ছা, এখানে থাকছে লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স এন্ড এলিমেন্টাল ডিস্ট্রিবিউশন, ইম্পর্টেন্স অফ ওজোন স্ফিয়ারের গুরুত্ব, কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ওজোন ডিপ্লেশন, অর্থাৎ এই যে ওজোন স্তর হ্রাস পাচ্ছে তার কারণ এবং তার পরিণতি। তাহলে এটা কি গেল? এটা গেল ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, যেটা সাব টপিক ছিল ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। এর পরের পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে ফুল মার্কস 12, এখান থেকে 12 নাম্বার থাকবে। সেখানে এই যে ইউনিট 1টা, এখানে জিনিসটা কি বা বিষয়টা কি পড়তে হচ্ছে? ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। এখানে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি আগেরটাই পড়লাম, এটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল, যেটা ইউনিট 1টা পড়াতে আমাদের লাগবে 4 ঘন্টা, ইউনিট 2টা পড়াতে লাগবে 22 ঘন্টা। আমরা দেখে নিই কি কি আছে। ইউনিট 1-এ আছে কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ, ফিল্ডস অ্যান্ড সাবফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানুষ পরিবেশ সম্পর্ক এবং মানব ভূগোলের ক্ষেত্র এবং উপক্ষেত্র। ইকোনমিক জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফির মধ্যে থাকছে বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, উদাহরণ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি সেক্টরস, অর্থাৎ প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, চতুর্থ স্তরে বা নব্য স্তরে, পঞ্চম স্তরে বা অতি নব্য স্তরে যে বৈশিষ্ট্য এবং তার উদাহরণ। এছাড়া প্রাইমারি অ্যাক্টিভিটিগুলো যেগুলো, তার মধ্যে হান্টিং, শিকার, হান্টিং অ্যান্ড গ্যাদারিং, শিকার এবং সংগ্রহ, প্যাস্টোরালিজম অর্থাৎ পশুপালন, এগ্রিকালচার, এগ্রিকালচারের মধ্যে থাকছে সাবসিস্টেন্স যেটা হচ্ছে আমাদের জীবিকা সত্তাভিত্তিক, কমার্শিয়াল যেটা বাণিজ্যিক, মিক্সড মিশ্র, মার্কেট গার্ডেনিং যেটা হচ্ছে বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি, ডেয়ারি ফার্মিং তার মধ্যে যেটা দুধ উৎপাদন, প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্স, ক্যাশ ক্রপ। আচ্ছা, অর্থনৈতিক যে ফসলগুলো, তার মধ্যে দুটো গ্লোবালি লিডিং কান্ট্রিজ এক্সেপ্ট ইন্ডিয়া অর্থাৎ ভারত বাদ দিয়ে দুটো লিডিং কান্ট্রিজের গ্লোবালি ডিস্ট্রিবিউশন আমাদের পড়তে হবে। কোন কোন ক্যাশ ক্রপ? তার মধ্যে আছে কফি, সুগার কেন, আখ এবং কটন, তুলা। এছাড়া আছে মাইনিং অর্থাৎ খনির শ্রেণীবিভাগ এবং এনভায়রনমেন্টাল প্রবলেমস, পরিবেশগত সমস্যা। তার মানে বুঝতেই পারছি এখানে অনেকটাই ব্যাপার আছে, তার মধ্যে কৃষিটাই হচ্ছে সবচেয়ে বেশি করে পড়তে হবে। আচ্ছা, তাছাড়াও কিন্তু আমরা এখানটাতে দেখলাম অর্থনৈতিক ক্রিয়াকলাপ সবগুলোই পড়তে হবে, এটা কিন্তু ক্লাস 12-এ ছিল। এরপরে আমরা আসছি, এখানে দেখব যে আমাদের 20 ঘন্টা লাগছে এই সাব টপিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূগোল পড়তে। ইউনিট 1-এ আছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, অর্থাৎ ভারত হচ্ছে এক দেশ হিসেবে ভারত, সেখানে ভারতের অবস্থান, আকৃতি, প্রশাসনিক বিভাগ, প্রতিবেশী দেশ, এটাও আমরা ক্লাস 10-এ পড়েছি। জিওগ্রাফিক্যাল লোকেশন, সাইজ, অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ, নেবারিং কান্ট্রিজ। ইউনিট 2-তে আছে ইন্ডিয়া, স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, গঠন ও ভূপ্রকৃতি, ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্সেস টু tectonic provinces, peninsular, extra peninsular, Indo-Gangetic, coastal plains and islands, এগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি। অর্থাৎ এই যে টেকটনিক প্রভিন্সেস অর্থাৎ আমাদের পেনিনসুলা যেটা দাক্ষিণাত্য অর্থাৎ উপদ্বীপীয় অংশ, ইন্দো-গ্যাঞ্জেটিক মানে আমাদের সিন্ধু গঙ্গা সমভূমি, কোস্টাল প্লেন উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ অর্থাৎ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলো। এছাড়া পড়তে
হবে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম, যেটার ক্লাস লাগবে 8 ঘন্টার। সেখানে আছে ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া উইথ রেফারেন্সেস টু ফ্লো ডিরেকশন অ্যান্ড পেরিনিয়ালিটি, অর্থাৎ প্রবাহের যে অভিমুখ এবং প্রবাহমানতা, এখানে বাংলা করে দিয়েছে, প্রবাহের অভিমুখ এবং প্রবাহমানতা অনুসারে যে নদী ব্যবস্থা, সেটা কোন নদী ব্যবস্থা না হিমালয়ান ড্রেনেজ, অর্থাৎ উত্তর ভারতের যে নদী ব্যবস্থা সেটা। দ্য পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ দক্ষিণ ভারতের নদী ব্যবস্থা, দুটোই পড়তে হবে। এখানে ইউসেজ অফ অ্যান্ড শেয়ারিং অফ রিভার ওয়াটার, তার মধ্যে নদীর জলের ব্যবহার এবং বন্টন, এই পুরো ব্যাপারটাই পড়তে হচ্ছে। অর্থাৎ এইগুলোও কিন্তু আমরা ভারতের ভূপ্রকৃতি বলো বা নদী বলো, এগুলো কিন্তু ক্লাস 10-এ পড়ে এসেছি। এরপরে চলে যাব সাব টপিক ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। আচ্ছা, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখানে হচ্ছে ফুল মার্কস 15, আর এটা হচ্ছে সেমিস্টার 2-তে। তাহলে এতক্ষণ পর্যন্ত যেটা গেল সেটা সেমিস্টার 1-এ বা সেমিস্টার 2-তে। এখানে মোট 30 ঘন্টার ভাগ করে দেওয়া আছে। প্রথম যেটা সেটা হচ্ছে কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি। কনসেপ্ট অফ আইসোস্ট্যাটিক মানে সমস্থিতির যে ধারণা, থিওরি অফ এয়ার এবং প্ল্যাটের যে ধারণা, আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, সমস্থিতিক যে সমতা এবং সীমাটোজেনি, এই পুরো ব্যাপারটা নিয়ে 4 ঘন্টার ক্লাস। জিওমরফিক প্রসেস, জিওমরফিক প্রসেসের মধ্যে আছে ফোল্ডিং, ফল্টিং অর্থাৎ ভাঁজ চ্যুতি, তার যে উৎপত্তি, গঠন, শ্রেণীবিভাগ, মেকানিজম, স্ট্রাকচার অ্যান্ড টাইপস। এক্সোজেনিক প্রসেসের মধ্যে আছে ওয়েদারিং, ডেফিনেশন, টাইপস অ্যান্ড রেজাল্টেন্ট ফিচার্স, অর্থাৎ আবহবিকারের সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং তার ফলে যে সৃষ্টভূমিরূপ, এগুলো আমরা ক্লাস 10-এ পড়েছি। সয়েল ফর্মিং প্রসেস অ্যান্ড ফ্যাক্টরস, মৃত্তিকা তৈরির যে পদ্ধতি এবং উপাদানগুলো। সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট, এটা ক্লাস 12-এ ছিল, 11-এ এসছে। 11-এ প্রচুর জিনিস আছে। সয়েল ইরোশন, মৃত্তিকা ক্ষয় এবং মৃত্তিকার সংরক্ষণ, এই যে কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং ব্যবস্থাপনা। এছাড়া আছে ইউনিট 3-তে, যেটার জন্য ক্লাস লাগবে 10 ঘন্টা। এখানে আছে ক্লাইমেটিক এলিমেন্ট, সোলার রেডিয়েশন, হিট ব্যালেন্স, টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ওই যে প্রথম আমাদের যে বায়ুমণ্ডল, অর্থাৎ ক্লাস 10-এ তোমরা যে পড়ে এসছো বায়ুমণ্ডলের প্রথম যে ব্যাপারগুলো, অর্থাৎ সেখানে কার্যকরী সৌর বিকিরণ কতটা ফিরে যাচ্ছে, অ্যালবেডো, তাপের সমতা কিভাবে রক্ষিত হচ্ছে, তাপের ডিস্ট্রিবিউশন, সেটা হরাইজন্টাল, ভার্টিক্যাল, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে কিরকম, ক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলের দিকে, এই ব্যাপারগুলো যেমন থাকছে, আবার উপরের দিকেও অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এভাবেও আমাদের পুরো ব্যাপারটাই পড়তে হচ্ছে। এটা ক্লাস 10-এ বায়ুমণ্ডলের মধ্যে ছিল। অ্যাটমসফিয়ার সার্কুলেশন, কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ অ্যাটমসফিয়ারিক মোশন, এখানে যেটা আছে ট্রাইসার্কুলার মডেল, প্ল্যানেটারি উইন্ডস, জোনাল উইন্ডস, সারফেস ওয়াকার সার্কুলেশন, আপার এয়ার জেট স্ট্রিম, অর্থাৎ এখানে নিয়ত বায়ু, স্থানীয় বায়ু এবং ওয়াকার সার্কুলেশন এবং জেট স্ট্রিম। ইউনিট 4 যেখানে আমাদের 4 ঘন্টা লাগবে, সেখানে হাইড্রোস্ফিয়ার অর্থাৎ জলমণ্ডল বা বায়ুমণ্ডল, যেটা মোডস অফ অকারেন্সেস অফ ওয়াটার অন আর্থ, পৃথিবীর জলসম্পদের প্রকৃতি এবং উৎস। গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল অর্থাৎ জলচক্র, কনসেপ্ট অফ রান অফের ধারণা, ড্রেনেজ বেসিন অ্যাজ এ হাইড্রোলজিক্যাল ইউনিট। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যেটা সেমিস্টার 2-তেই থাকছে 12 মার্কসের, সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। সেখানে কি কি থাকছে, এখানে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, ওখানে যেমন প্রাইমারি অ্যাক্টিভিটিসগুলো বেশি ছিল, সমস্তগুলোই পড়তে হয়েছিল, শিকার সংগ্রহ, কৃষিকাজ, পশুপালন থেকে শুরু করে মাইনিং। এখানে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, তার মধ্যে ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, শিল্পের অবস্থানের যে নিয়ন্ত্রকগুলো, প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন, প্যাটার্নস অফ ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশনও কিন্তু পড়তে হবে। লিডিং 2 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড এক্সেপ্ট ইন্ডিয়া, ইন্ডিয়া ভারত বাদ দিয়ে পৃথিবীতে প্রথম 2টো স্থানাধিকারী দেশের বন্টন। তার মধ্যে কি কি থাকছে শিল্প না, এগ্রো বেসডের মধ্যে ফুড প্রসেসিং যেটা কৃষিভিত্তিক, তার মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ, সি বেসড অর্থাৎ সমুদ্রভিত্তিক যেটা থাকছে কমার্শিয়াল মেরিন ফিশিং, ফরেস্ট বেসড যেটা থাকছে সেটা হচ্ছে কাগজ শিল্প, মিনারেল বেসড যেটা থাকছে সেটা হচ্ছে
মেটালিক আয়রন অ্যান্ড স্টিল লৌহ ইস্পাত শিল্প, নন মেটালিকের মধ্যে থাকছে পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্প, ম্যানুফ্যাকচারিং বেসডের মধ্যে থাকছে অটোমোবাইল অর্থাৎ উৎপাদন ভিত্তিকের মধ্যে থাকছে অটোমোবাইল। এই সমস্ত শিল্পগুলো এখানে ইন্ডিয়া ভারত বাদ দিয়ে দুটো লিডিং কান্ট্রিজ পড়তে হবে। টার্সিয়ারি অ্যাক্টিভিটির মধ্যে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কেস স্টাডি। টার্সিয়ারি অ্যাক্টিভিটি কোনগুলো না ট্রেড, বাণিজ্য, ট্রান্সপোর্ট, পরিবহন, সার্ভিস, বিভিন্ন পরিষেবা, কমিউনিকেশন, যোগাযোগ, ট্যুরিজম হচ্ছে যেটা পর্যটন শিল্প। এরপরে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ এটা হচ্ছে চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, তার নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বেস ইন্ডাস্ট্রি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এগুলো আমরা জানি চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ, গবেষণা এবং উন্নতি নিয়ে। আর কুইনারি যেগুলো পঞ্চম স্তরের অর্থাৎ যেখানে রোলস অফ স্পেশালিস্ট ডিসিশন মেকার, যারা সিদ্ধান্ত বা উপদেষ্টা বলি আমরা, যারা উপদেশ দেন বা সিদ্ধান্ত গ্রহণ করেন, কনসালটেন্ট উপদেষ্টা, আর পলিসি ফর্মুলেটার্স যারা বিভিন্ন নীতি নিয়ন্ত্রক বা নীতি নির্ধারণ বা নিয়ম কানুন বা আইন কানুন তৈরি করেন। তাহলে এইগুলো হচ্ছে কুইনারি অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ছে। এরপরে আমরা চলে যাচ্ছি, আর 8 মার্কস বাকি থাকছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ভারতের ভূগোলের ক্ষেত্রে আমাদের 6 ঘন্টা পড়তে হবে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান ক্লাইমেট, এবং ভারতের জলবায়ুটা নিয়ে পড়তে হবে 6 ঘন্টা। 6 ঘন্টা আমাদের ক্লাসে পড়ানোর জন্য টাইম দেওয়া থাকবে। নেচার অফ ইন্ডিয়ান মনসুন, ভারতের যে মৌসুমী জলবায়ু, তার প্রকৃতি, সিজনাল ভ্যারিয়েবিলিটি, ঋতুগত যে বৈচিত্র্য, মনসুন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, মৌসুমী জলবায়ুর উপর কৃষির প্রভাব, ইম্প্যাক্ট অফ ইউনেস্কো, তার যে প্রভাব ভারতের জলবায়ুতে পড়ছে সেটা, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইন্ডিয়ান ক্লাইমেট, বিশ্ব উষ্ণায়ন এবং ভারতের জলবায়ু। ফরেস্ট অফ ইন্ডিয়া, ভারতের যে বন বা অরণ্য, সেখানে টাইপস অফ ফরেস্ট, ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক সিগনিফিকেন্স, তার ইকোলজিক্যাল মানে বাস্তুতান্ত্রিক এবং অর্থনৈতিক তাৎপর্য, প্রোগ্রামস অ্যান্ড পলিসিস অফ ফরেস্ট ম্যানেজমেন্ট, কীভাবে ফরেস্ট ম্যানেজমেন্ট হবে তার বিভিন্ন প্রোগ্রাম এবং পলিসি। 3 থাকছে যেখানে আমাদের 6 ঘন্টার ক্লাস নিতে হবে, ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স অফ ইন্ডিয়া। এখানে অবশ্যই টাইম বেশি লাগলে আমরা বেশি করে তোমাদের যদি দরকার হয় পড়িয়ে দেবো, কিন্তু ব্যাপারগুলো অনেকটাই আগের সিলেবাসের চাইতে বেশি। তবে একটা সুবিধা, তোমরা অনেক কিছু জিনিস সেটা 10-এ পড়ে এসেছো। তবে ক্লাস 12-এর সিলেবাসটাও আমি পরবর্তীকালে নিয়ে আসছি, তোমরা দেখবে বিশেষত প্র্যাকটিক্যালটা খুবই কঠিন তোমাদের জন্য অন্তত। ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স অফ ইন্ডিয়া, তার মধ্যে কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ডস, টাইপস অফ ডিজাস্টার্স। এখানে দুর্যোগ এবং বিপর্যয়ের যে চ্যাপ্টারটা তোমরা ক্লাস 9-এও পড়েছো, হ্যাজার্ড ম্যানেজমেন্ট কিভাবে করবে, প্রি হ্যাজার্ড, ডিউরিং অকারেন্স অ্যান্ড পোস্ট হ্যাজার্ড। আচ্ছা, ন্যাচারাল ডিজাস্টার্স ম্যানেজমেন্ট পলিসি, হ্যাজার্ড প্রোন জোনস অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন জায়গাটা দুর্যোগপূর্ণ। আচ্ছা, এরপরে আসছি যেটা 11-এর কোর্স কোড জিজিআর। আচ্ছা, এখানে কোর্স টাইপ হচ্ছে প্র্যাকটিক্যাল। এরপর আমরা প্র্যাকটিক্যালে আসছি যেখানে মোট 40 ঘন্টা আমাদেরকে পড়াতে হবে। দেখো এখানে ইন্ট্রোডাকশন অফ ম্যাপস, এখানে ম্যাপ আছে, ডেফিনেশন, কম্পোনেন্ট, টাইপস, ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজেস। এখানে ম্যাপের সম্পর্কে তোমাদেরকে ধারণা। ম্যাপ স্কেল, এবার স্কেলের মধ্যে আছে কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেল, গ্রাফিক্যাল স্কেল, কনসেপ্ট অফ লিনিয়ার, কম্পারেটিভ, ডায়াগোনাল, ভার্নিয়ার স্কেল, কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল। আগে ছিল কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, তবে এই ভার্নিয়ার স্কেলটা তোমাদের ছিল না, ভার্নিয়ার স্কেলটা এবারে নতুন যোগ হয়েছে। ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল এগুলো সম্পর্কে জানলেই হবে, কিন্তু কনস্ট্রাকশন বা আঁকতে হবে কোনটা সেটা শুধু লিনিয়ার স্কেলটাই ছিল। ম্যাপ প্রজেকশন যেটা 12-এ ছিল, শুধু 12-এ ছিল না, তার মধ্যে আমাদের এই সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালেল ছিল, আর সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন ছিল। সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বাদ হয়েছে, তার জায়গায় ঢুকেছে পোলার জেনিথাল প্রজেকশন, যেগুলো হচ্ছে মেরু অঞ্চল আঁকতে কাজে লাগে। এছাড়া মার্কেটার্স প্রজেকশন, এই প্রজেকশনগুলো আঁকতে গেলে তোমাদের কিন্তু অঙ্কের ধারণা খুব ভালোভাবে থাকতে হবে, না হলে সম্ভব নয়। ঠিক আছে, আমরা ক্লাসে যতটা সম্ভব চেষ্টা করি, কিন্তু এবারে প্রজেকশন অনেক বেশি কঠিন আগের বারের চেয়ে।
এরপরে আমরা যাচ্ছি ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এখানে ম্যাপের আলাদা করে কিছু বলার নেই। ম্যাপ একটা করতে গেলে সত্যি কথা বলতে কি এখানে তোমাদের আওয়ার্স আর মার্কস দেওয়া আছে, তো এটা 6 মার্কসের থাকবে, কিন্তু 12 ঘন্টার মধ্যে। 12 ঘন্টায় কিছুই হয় না এটা ম্যাপের, কারণ ম্যাপের ধারণাগুলো দেওয়া, অর্থাৎ ম্যাপের চারদিকে যে কি লেখা আছে, কেন লেখা আছে, তার বিভিন্ন সিম্বল, এইগুলো শিখতে শিখতেই তোমাদের 3-4টে ক্লাস চলে যায়। 3-4টে ক্লাস মানে এক এক দিনে 2টো করে পিরিয়ড। আচ্ছা, তারপরে এই তো ক্রস সেকশন থাকে। ক্রস সেকশন কিভাবে তোমরা কোন জায়গাটার উপর আঁকবে এখানে বলে দিই। স্টাডি অফ ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপস, এটা 1/50,000 স্কেলের উপরে যে ম্যাপ সেইগুলোই থাকবে। প্রেফারেবলি প্লেটো রিজিয়ন মানে মালভূমি অঞ্চলের ম্যাপই দেওয়া থাকবে। তার মধ্যে তোমাদের ক্রস সেকশন করতে হবে। আইডেন্টিফিকেশন অফ ব্রেক অফ স্লোপস, অর্থাৎ যেখানে ঢালের তারতম্য হচ্ছে সেই জায়গাটা খুঁজে বের করে সেখানে ক্রস সেকশন টানতে হবে। প্রিপারেশন অফ ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ, অর্থাৎ যে ভূপ্রকৃতিগত যে ভাগগুলো হচ্ছে সেইগুলো খুঁজে বের করতে হবে। টিপিক্যাল ফিচার্স আইডেন্টিফিকেশন, ড্রেনেজ, ন্যাচারাল ভেজিটেশন, অর্থাৎ এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ট্রানজিট চার্ট। যে ড্রেনেজ, ন্যাচারাল ভেজিটেশন, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, সেটেলমেন্ট সবগুলো একসাথে কিসে দেখাতে হবে? ট্রানজিট চার্টের মধ্যে। এস্টাবলিশমেন্ট অফ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্টস ইউজিং ট্রানজিট চার্ট, তার মধ্যে যেমন এখানে ড্রেনেজ, ন্যাচারাল ভেজিটেশন এগুলো ফিজিক্যাল পোর্শন থাকছে তার মধ্যে, এবং এখানে কমিউনিকেশন, ট্রান্সপোর্ট, সেটেলমেন্ট এগুলো হচ্ছে ফিজিক্যালের সাথে বিভিন্ন কালচারাল এলিমেন্টসও যুক্ত থাকছে। পরে যেটা সেটা হচ্ছে তোমাদের 4 মার্কসের থাকবে, 5 ঘন্টা ক্লাস নিতে লাগবে। ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপস, ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপসে ডেইলি ওয়েদার ম্যাপস অফ জানুয়ারি অ্যান্ড জুলাই মান্থস, ফলোয়িং হেডস, প্রেসার কন্ডিশন, উইন্ড কন্ডিশন, স্কাই কন্ডিশন এগুলো ব্যাখ্যা করতে হবে। এগুলো তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে, এটা এতটা বেশি জটিল কিছু নয়। প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার, এটা একটা নতুন জিনিস যোগ হয়েছে। পোস্টার রিলেটেড টু এনি ওয়ান প্রমিনেন্ট হ্যাজার্ড ডিসাস্টার, তার কজ, কনসিকুয়েন্সেস, তার বিভিন্ন প্রিপেয়ারনেস, ম্যানেজমেন্ট, কিভাবে সেই হ্যাজার্ডটাকে ম্যানেজ করা যাবে বা কন্ট্রোল করা যাবে, এইটার উপর একটা পোস্টার তৈরি করতে হবে। এছাড়া এটাতে হচ্ছে তোমাদের ক্লাসে 2 ঘন্টা লাগবে, 2 নাম্বার থাকবে। ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইভা, এখানে তোমাদের 5 নাম্বার থাকবে। তাহলে এই ছিল পুরো সিলেবাসটা। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পোর্শন, আর এই পোর্শনটা যেটা আমি আগে দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। এই যে সেকেন্ড সেমিস্টার এখান থেকে শুরু হয়েছে, সেমিস্টার 2, আর এর উপরে যে পোর্শন অর্থাৎ এখান পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। তোমরা অবশ্যই, আমি পুরো পোর্শনটা বাংলাতে বলে দিয়েছি, কোন কোন চ্যাপ্টারগুলো বাংলাতে লেখাও আছে, তোমরা সিলেবাসের পাশে লিখে নেবে। এবং তোমাদের নতুন বই বেরিয়ে যাচ্ছে শীঘ্রই। প্রথমের যে তোমাদের অর্থাৎ ফার্স্ট সেমিস্টারটা হবে সেটা এমসিকিউ এর উপরে, কিন্তু এমসিকিউ এর উপরে মানে ডিটেল পড়তে হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের সিলেবাস বুঝতে কোনো কিছু অসুবিধা হয়নি। আবারও বলবো, ভূগোল নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেবে। ঠিক আছে, সবাই মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো।